প্রায় ২৫ ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো কিন্তু আগুন জ্বলছে ভিতরে। বাহির থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যেটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছিলেন যে ভিতরে কেমিক্যালে যেহেতু গোডাউন, আসলে কেমিক্যালে সরাসরিভাবে পানি স্প্রে করা যায় না, যেটি আরও বিস্ফোরিত হয়। তো তারা ধীরে ধীরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেন। যে পার্শ্ববর্তী যে পোশাক কারখানা সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে যে গোডাউনটি রয়েছে কেমিক্যালের, এখনও এটি মানে আগুন পুরোপুরি নিবানো সম্ভব হয়নি। মিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি। সিরাজি, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সিরাজি, মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাটির পুরোটা আপনি কভার করেছেন, তো আপনার কাছে যদি এই ব্যাপারে জানতে চাই যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং আগুন প্রতিরোধের কোনো ঘাটতি ছিল কিনা? যেটি বলছিলেন আপনি যে এই অগ্নিকাণ্ড ঘটেছিল গতকাল বেলা 11টা 40 মিনিটে। সেই 11টা 40 মিনিটের এই অগ্নিকাণ্ডে মাত্র 16 মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিম প্রথম ঘটনাস্থলে পৌঁছায়। যেটি ফায়ার সার্ভিসের সূত্র থেকে বলছে যে ঘটনাস্থল এবং ফায়ার সার্ভিস যে নিকটতম ফায়ার সার্ভিস স্টেশন, সেখানে দূরত্ব 2 কিলোমিটার। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে 11টা 56 মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছায় এবং পরবর্তীতে ধীরে ধীরে এই ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু সেই কেমিক্যাল গোডাউন এবং যে একটি গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে কিন্তু বাড়তে থাকে। প্রথম যারা এই প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে প্রথমে আগুনটি হঠাৎ করেই পুরো ভবনে আসলে ধরে যায়, এই যেহেতু একটি কেমিক্যাল গোডাউন ছিল, সেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আগুনটি। তো ফায়ার সার্ভিস আসার পর কিন্তু আপনি জানেন যে ফায়ার সার্ভিসে কিছুটা প্রস্তুতি থাকে, যে পানির পাইপ টানা বা লাইন টানা, এখানে কিছু একটা সময় বিলম্বিত হয়, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে সেখানে একটি গাফিলতি এবং তাদের দেরিতে আসা, প্রায় 15-20 মিনিট পর আসা, সেই সব কিছু মিলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন যে প্রায় আধা ঘন্টার মতন এই কার্যক্রম শুরু করতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে। তো এর মধ্যে কিন্তু এই পুরো যে ভবনটি সেটি কিন্তু পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে যেহেতু কেমিক্যাল গোডাউন ছিল এবং পোশাক কারখানা ছিল, সেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং কালো অন্ধকার ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছিল পুরো এলাকা। এই ঘটনায় কিন্তু আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্কিত হয়ে পড়েন, অনেকেই কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন এবং আবার আশেপাশে যারা ছিলেন উদ্ধার অভিযানে তারা কিন্তু এই ফায়ার সার্ভিসের সঙ্গে তারা অংশ নিয়েছিলেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঘটার সঙ্গে সঙ্গে তারা গিয়েছিলেন এবং গতকাল রাত পর্যন্ত 12টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে কাজ করেছেন। আজকেও কাজ চলছে। আমরা যদি বলি প্রায় 25 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও কিন্তু আগুন জ্বলছে ভিতরে। বাহির থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজও কিন্তু গতকাল রাতেও আমি দেখেছি, গতকাল রাত পর্যন্ত আমি পুরো ঘটনাস্থলে ছিলাম, আমরা দেখেছি যে আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যেটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছিলেন যে ভিতরে কেমিক্যালে যেহেতু গোডাউন, আসলে কেমিক্যালে সরাসরিভাবে পানি স্প্রে করা যায় না, যেটি আরও বিস্ফোরিত হয়। তো তারা ধীরে ধীরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেন। যে পার্শ্ববর্তী যে পোশাক কারখানা সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে যে গোডাউনটি রয়েছে কেমিক্যালের, এখনও এটি মানে আগুন পুরোপুরি নিবানো সম্ভব হয়নি। আচ্ছা, প্রতিবারই কিন্তু এই ধরনের ঘটনায় উৎসুক জনতার ভিড়ের জন্য আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়, তো এবারও কি এমন কোনো ঘটনা ঘটেছে? উৎসুক জনতা আসলে প্রতিটি ট্র্যাজেডি যেটি হয় ঢাকা সহ যে কোনো দেশে যে কোনো স্থানেই উৎসুক মানুষের একটি ভিড় আসলে সবসময় দেখা যায়। উৎসুক মানুষ যেরকম কিছুটা উপকারে আসে, অপকারে সবচেয়ে বেশি আসে। আমি যতটুকু দেখেছি প্রত্যক্ষদর্শী অনেকেই জীবনের মায়া ত্যাগ করে কিন্তু যারা এই আগুনে আটকা পড়েছেন তাদের কিন্তু উদ্ধারে এগিয়ে এসেছেন। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন যে যারা আশেপাশে এলাকা তারা কিন্তু এগিয়ে এসেছেন। আবার কিছু মানুষ আছে যারা এই ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত বা ফায়ার সার্ভিস থাকাকালীন সময় তারা মোবাইলে ভিডিও ধারণ এবং ছবি উৎসুকভাবে দেখা কি হচ্ছে, এটি দিয়ে কিন্তু রাস্তা সম্পূর্ণ যানজট তৈরি হয়ে যায়। আমরা গতকাল দেখেছি যে প্রায় প্রতিটি বাহিনী কিন্তু গতকাল মিরপুরে ছিল শুধু উৎসুক জনতার হিমশিম সামাল দিতে। আমি দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, প্রতিটি বাহিনী শুধু উৎসুক মানুষকে
ঠেকানোর জন্য যারা কাজ করছে, এইগুলো কিন্তু যে উদ্ধার অভিযান এবং একটি মানুষকে দ্রুত সময়ে আপনি হাসপাতালে নিয়ে যাবেন দগ্ধ অবস্থায়, তার প্রতিটি সেকেন্ড যেন খুব মূল্যবান ওই সময়গুলোতে। তো এই সময়গুলো না খুব আমরা জাগো নিউজের মাধ্যমে দেখিয়েছি যে উৎসুক জনতা তারা ছবি তুলছেন, ভিডিও করছেন, ওই এলাকার যানজট বেড়ে গেছে, মানে মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছিল না। তো এই এমতো পরিস্থিতিতে কিন্তু প্রতিটি আমরা উত্তরার ঘটনা দেখেছি, হ্যাঁ মাইলস্টোনের যে ঘটনা সেটি আমরা দেখেছি যে প্রতিটি অ্যাম্বুলেন্সকে খুব ব্যাক পেতে হয়েছে উৎসুক মানুষের ভিড় ঠেলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এটি বরাবরই ছিল, আসলে কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গতকাল আমি যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এত উপস্থিতি ছিল তবুও সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আজকেও কিন্তু আমি যতটুকু দেখেছি যে আজকেও কিন্তু সেই উৎসুক মানুষের ভিড় সেটি কিন্তু ছিল, এবং এই ফায়ার সার্ভিস বা বিভিন্ন উদ্ধারকারী যারা রয়েছেন তাদের কিন্তু খুব হিমশিম খেতে হয়, এবং গণমাধ্যম কর্মীদের খুব হিমশিম খেতে হয় এই উৎসুক মানুষের ভিড় ঠেলে তাদের কাজটি সঠিকভাবে করার জন্য। আচ্ছা, পোশাক কারখানায় কিন্তু নিচতলার দরজায় তালা এবং ছাদে ওঠার সীমিত পথই কিন্তু অনেকেই দাবি করছেন যে শ্রমিকদের মৃত্যুর কারণ। তো এই ব্যাপারে যদি আপনি বলেন যে এই ধরনের কারখানায় আসলে কোন কোন নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে হয়? আমি যে বিষয়টি বলি আপনাকে যে পোশাক কারখানা যে রাইজিং গার্মেন্টস, হ্যাঁ এই রাইজিং গার্মেন্টসে আজকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এটির নিরাপত্তা অগ্নি নির্বাপন যে ব্যবস্থা রয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ থেকে তাদের একটি সনদ নিতে হয় একটি, সেই সনদ কিন্তু এই কারখানাগুলোর ছিল না। অতএব আগুন নেভানোর জন্য যে প্রস্তুতি সেটি যদি ওই একটি স্থানে বা একটি কারখানা বা গোডাউনে যদি না থাকে তাহলে কিন্তু আগুনগুলো দ্রুত ছড়িয়ে যায়। আমরা এছাড়াও দেখেছি যে প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন যে আগুন তারা আসলে বুঝতে পারছিল না, আগুন পানি দিয়ে নেভানোর চেষ্টা করছিল, তখনও কিন্তু অনেকজনে দেখেছে যে এই আগুন কিন্তু বিস্ফোরিত হয়েছে কেমিক্যালের মধ্যে যখন আপনার পানি দিচ্ছে সাধারণ মানুষ আগুন নেভাতে, তো সেটি কিন্তু এটি বিস্ফোরিত হয়েছে, এটি ঝুঁকিপূর্ণ যেটি বলছেন। তবে আমি এক কথা এ পর্যন্ত ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে বলতে পারি যে এখানে কোনো ফায়ার নির্বাপন ব্যবস্থা কোনো ছিল না। আর যেটি বলছিলেন আপনি যে উপরের দোতলায় সব আমরা শুনেছি যে এখানে ছাদে যাওয়ার যেই দরজাটি রয়েছে সেটি তালাবদ্ধ ছিল। আপনার যখন ভিতরে মানুষগুলো থাকে আপনি নিচেও নামতে পারছেন না এবং উপরে উঠতে পারছেন না, সেই কারণে কিন্তু এই যারা আটকা পড়েছিলেন সেই মানুষটি কিন্তু মারা গেছে দগ্ধ হয়ে। সেটি কিন্তু যারা প্রত্যক্ষদর্শী এবং স্বজনরা রয়েছেন তারা দাবি করছেন যে এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ এবং এই গোডাউন সংশ্লিষ্ট তাদের কিন্তু দায় রয়েছে, তারা সেটি কিন্তু বলছেন। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে পোশাক কারখানার পাশেই হচ্ছে একটি রাসায়নিক গুদাম রয়েছে, তো পাশের এই রাসায়নিক গুদামের বিস্ফোরণে কিন্তু আগুনের তীব্রতাটা আরও বৃদ্ধি পায়। তো এই ব্যাপারে যদি বলি যে ভবিষ্যতে এই ধরনের সংলগ্ন স্থাপনায় কিভাবে ঝুঁকি কমানো যায়? আমি আপনাকে বলি যে 2010 সালের পুরান ঢাকার একটি সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল ডিমতলি ট্র্যাজেডি, যেটিতে 117 জন নিহত হয়েছিলেন সেই ঘটনায়। সেটি কিন্তু কেমিক্যাল থেকেই হয়েছিল। এই কেমিক্যাল থেকে হওয়ার পর আমরা দেখেছি যে পুরান ঢাকায় বিভিন্ন দফায় দফায় বিভিন্ন সময় অভিযান চালানো হয়। এখন পর্যন্ত যারা পুরান ঢাকাবাসী রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত প্রচুর কেমিক্যাল গোডাউন কিন্তু পুরান ঢাকায় এখনও রয়েছে, এবং এই কেমিক্যাল প্রশাসনের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন অভিযানের কারণে বিভিন্ন স্থানে সেটি ছড়িয়ে গিয়েছে, সেটি মিরপুরেও চলে গেছে। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে কোনো ধার্য প্রত্যন্ত আবাসিক এলাকা বা মানুষ বসবাস করে এই স্থানগুলোতে কিন্তু আসলে এটি নিরাপদ না। এটি যে কোনো বিস্ফোরণে কিন্তু জনবহুল এলাকায় সেটির হতাহত সংখ্যা বাড়তে পারে, সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা কিন্তু বারবার সতর্ক করেছেন। তবে কিছু আমরা যদি বলি যে কিছু ভবন মালিক বা কিছু ব্যবসায়ী তারা আসলে এটি কোনোভাবেই মানতে চান না, তারা বরাবরই তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা নানানভাবে জনবসতি এলাকায় তারা এই কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করেন। সেই চালাতে গিয়ে কিন্তু আজকে এই যে 17টি তাজা প্রাণ চলে গিয়েছে সেটি কিন্তু তাদের একটি দায়, সেটি কিন্তু আমরা বলতে পারি নিঃসন্দেহে তারা তাদের এই দায়টি রয়েছে। তারা অনুমোদন না নিয়ে তারা গোপনে সেই কেমিক্যাল গোডাউন চালিয়েছে, যার ফলশ্রুতিতে এভাবে তাজা প্রাণটি আজকে চলে গিয়েছে।
আচ্ছা, এই কারখানায় আসলে কতজন শ্রমিক কাজ করছিলেন তার কিন্তু আসলে এখনো নিশ্চিত করে বলা যায়নি। তো শ্রমিক এই নিবন্ধন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি কিভাবে আগুনের সময় প্রাণহানি কমাতে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন? শ্রমিকের সংখ্যা যদি বলেন যে ছোট কারখানা বা ছোট ইন্ডাস্ট্রিগুলোর আসলে ওই রকম সিস্টেম, মানে আমরা যে কোনো কিছু যদি ডকুমেন্ট বলি, ডকুমেন্ট নেই। তবে অনেকেই, মানে আমরা যতটুকু জানতে পেরেছি কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করেন, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছিলেন যে কয়েকশো, তখন শিফটিং ছিল, সকাল থেকে দুপুরে একটি শিফট চলে। আর এই ঘটনা কিন্তু দুপুরের আগেই ঘটেছে 11:40, তখন কিন্তু বেশি সংখ্যক ছিল না। তবে আমরা আরেকটি আপনাদের যে বিষয়টি আমি বলতে চাই যে গতকাল এই ঘটনার পর থেকে কিন্তু যারা নিখোঁজ রয়েছেন এই ঘটনায়, তাদের স্বজনরা কিন্তু ছবি নিয়ে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত তারা এই মিরপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং আহাজারি করছেন। তো এখন পর্যন্ত কতজন নিখোঁজ সেটি এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে কতজন ভিতরে ছিল সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ ঘটনার পরবর্তী থেকে কিন্তু এই মালিক বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন এই কারখানায়, তারা কিন্তু পুরোপুরি আত্মগোপনে রয়েছেন। এখন পর্যন্ত তাদের সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের আমরা কথা বলতে পারিনি। প্রশাসন কথা বলছে কিনা আমরা এই বিষয়ে, প্রশাসন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়নি। তবে এই পরিসংখ্যানটা কিন্তু আসলে একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা অনেকে বলছেন হাজার হাজার শ্রমিক ছিল, আবার অনেকজন বলছে কয়েকশো শ্রমিক ছিল। এই যে আপনি যেটি বলছিলেন যে নিবন্ধনের বিষয়টি, একটি কারখানায় যখন আসলে শ্রমিক নিয়োগ দেওয়া হবে, এই কারখানায় কতজন শ্রমিক আছে সেটি যদি একটি ডাটাবেস কারখানার সামনে বা এই ডকুমেন্টগুলো যদি ইনস্ট্যান্ট বের করা যায়, তাহলে মনে হয় যে উদ্ধার অভিযান এবং আহত নিহত যে সংখ্যা সেটি কিন্তু একটি পর্যালোচনা করে তারা কিন্তু একটি কার্যক্রম হাতে নিতে পারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সিরাজি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।